স্বাগত ডিবিসির নির্বাচিত সংবাদে। ইসরায়েল ইরান সংঘাতে সরাসরি জড়ালো যুক্তরাষ্ট্র। ইরানের ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন B-2 যুদ্ধবিমান। এর পরপরই ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান শান্তি না চাইলে আরও হামলা চলবে। নিজ দেশের 3টি স্থাপনায় হামলার কথা নিশ্চিত করলেও পারমাণবিক সরঞ্জাম সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে ইরান। এই ঘটনার পরপর ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। কথা দিয়েও কথা রাখলেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সরাসরি যুদ্ধে জড়ানোর বিষয়ে 2 সপ্তাহ সময়ের কথা বলেছিলেন, কিন্তু সেই কথার একদিনের মাথায় শনিবার রাতে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার কথা জানালেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রে ফিরেছে মার্কিন যুদ্ধবিমান। এ হামলায় যুক্তরাষ্ট্রের B-2 স্টেলথ বোমারু বিমান অংশ নিয়েছে বলে জানিয়েছে রয়টার্স। এদিকে হামলার পর স্থানীয় সময় শনিবার রাত 10টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ট্রাম্প। এ সময় ইরানের উপর যুক্তরাষ্ট্রে চালানো এ হামলাকে অসাধারণ সামরিক সাফল্য বলে উল্লেখ করে ট্রাম্প। পাশাপাশি জানান, ইসরায়েলের সাথে সমন্বয় করেই এ হামলা চালানো হয়েছে। ইরানের 3টি পারমাণবিক স্থাপনা এরই মধ্যে ধ্বংস করা হয়েছে। এরপরও ইরান যদি শান্তি না চায়, তবে আরও বড় হামলা চালানো হবে। মনে রাখবেন, টার্গেট এখনো বাকি। আমি নেতানিয়াহুকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। আমরা এমন একটি দল হিসেবে কাজ করছি যা আগে কখনো কোনো দল করেনি। ইসরায়েলের ভয়াবহ হুমকি মুছে ফেলতে আমরা এরই মধ্যে অনেক দূর এগিয়েছি। এর কিছুক্ষণের মধ্যেই হামলার জন্য ট্রাম্পকে অভিনন্দন জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী। ইরানে হামলা চালানোর এই সিদ্ধান্ত বিশ্বের ইতিহাস বদলে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। ইতিহাসের রেকর্ডে থাকবে, বিশ্বের সবচেয়ে বিপজ্জনক শাসন ব্যবস্থাকে অস্বীকার করেছে মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে হামলার কথা স্বীকার করেছে ইরান। তবে তেহরান জানিয়েছে, বোমা হামলার আগেই ওই স্থাপনাগুলো থেকে সরিয়ে নেওয়া হয় পারমাণবিক সরঞ্জাম ও তেজস্ক্রিয় উপাদান। এদিকে ইরানের পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েল জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর ইসরায়েলে সতর্কতা জারির মধ্যে এবার তেল আবিব সহ 10টি স্থানে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে আহত হয়েছেন অন্তত 20 জন। আল জাজিরা বলছে, ইরান হামলা চালিয়েছে কারমেল, হাইফা, তেল আবিব সহ উত্তরের উপকূলীয় এলাকাগুলোতে। হামলা চালানো হয় বেন গুরিয়ন বিমানবন্দরেও। আহতদের মধ্যে একজনের শরীরে বোমার শার্পনেলের ক্ষত রয়েছে, আর বাকিদের সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থা। এদিকে এই হামলার পর জনগণকে সতর্ক থাকতে বলেছে স্থানীয় প্রশাসন। পরামর্শ দিয়েছে আশ্রয় কেন্দ্র ব্যবহারের। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার জেরে মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা করছেন জাতিসংঘ মহাসচিব। অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রকে সংযত আচরণের আহ্বান জানালেও মার্কিন পদক্ষেপের প্রশংসায় ঝরেছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখে। যুক্তরাষ্ট্র আবারও কৌশলগত ভুল করতে পারে বলে সতর্ক করেছে চীন। নিজ দেশের রাজনীতিবিদদের কাছ থেকেও সমালোচনা শুনতে হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পকে। ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় মার্কিন যুদ্ধবিমান আঘাত হানার পরপরই মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। ইসরায়েল ইরান সংঘাতে সরাসরি জড়িয়ে পড়ায় খোদ যুক্তরাষ্ট্রেই সমালোচনার ঝড় উঠেছে। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার নিন্দা জানিয়ে ডেমোক্র্যাট নেতারা বলছেন, কংগ্রেসের সম্মতি ছাড়াই আগ্রাসন চালিয়েছে ট্রাম্প প্রশাসন। এর জেরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের ঝুঁকি উড়িয়ে দেওয়া যায় না বলে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে উল্লেখ করেছেন ডেমোক্র্যাট আইন প্রণেতা আলেকজান্দ্রিয়া ওকাসিও। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেছেন। এ হামলার কারণে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলেও সতর্ক করেন তিনি।
এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচিকে শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করলেও ট্রাম্পকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া। পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ভয়াবহভাবে লঙ্ঘিত হয়েছে উল্লেখ করে সংকট সমাধানে কূটনীতিতে জোর দেওয়ার কথা বলছে ক্যানবেরা। তবে ভিন্ন সুর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের। মধ্যপ্রাচ্যে ইরানের পরমাণু কর্মসূচিকে গুরুতর হুমকি মোকাবেলা করতেই যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেয়া যাবে না উল্লেখ করে তেহরানকে দ্রুত আলোচনার টেবিলে বসার আহ্বান জানান স্টারমার। মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছে কিউবা, মেক্সিকো, ভেনেজুয়েলা সহ আরও বেশ কয়েকটি দেশ। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। এবার একজন গুপ্তচরের গল্প শোনাবো। মুসলিম নারীর মুখোশে মোসাদের গুপ্তচর নানান পরিচয়ে প্রবেশ করেছিলেন ইরানের রাজনৈতিক অঙ্গনে। কূটনৈতিক অনুষ্ঠান থেকে শুরু করে বিপ্লবী গার্ডের অভ্যন্তরীণ মহলেও ছিল তার অবাধ যাতায়াত। এবার সেই বহুরূপীর গল্পই জানাবো। ইরানের নিরাপত্তা বলে চরম চমক। শিয়াপন্থী মুসলিম সেজে দেশটির ভেতরে প্রবেশ করেছিলেন এক মুসলিম নারী। নাম ক্যাথরিন পেরেজ শোকদাম। ব্রিটিশ ফরাসি বংশোদ্ভূত এই নারী নিজেকে পরিচয় দিতেন একজন শিয়াপন্থী ইসলাম প্রেমী হিসেবে। মাথায় হিজাব, হাতে কোরআন আর মুখে ইরানি বিপ্লবের প্রশংসা, যেন একজন পরিপূর্ণ ইসলামী নারী। লিখতেন ইসলাম ও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রশংসা। খামেনির সরকারি ওয়েবসাইটেও ঠাঁই পাওয়া এই লেখিকার বিরুদ্ধে উঠেছে ভয়াবহ তথ্য। ইরানের গোয়েন্দা সংস্থার দাবি, তিনি আর কেউ নন, মোসাদের এক ভয়ঙ্কর সদস্য। বলা হচ্ছে 2017 থেকে 2021 সাল পর্যন্ত ক্যাথরিন বিভিন্ন সময়ে ইরানে প্রবেশ করেন সাংবাদিক, গবেষক ও চিন্তাবিদের পরিচয়। সহজেই মিশে যান রেভলিউশনারি গার্ড সহ শীর্ষ মহলে। এমনকি তার সাক্ষাৎ হয়েছিল তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সাথেও। 2018 থেকে 2019 সালের মধ্যে তিনি ইরানি সামরিক ও রাজনৈতিক নেতাদের স্ত্রীদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন। ঘনিষ্ঠতা, আড্ডা ও বিশ্বাসের আড়ালে গৃহিণীদের কাছ থেকে সংগ্রহ করতেন তাদের স্বামী কোথায় কর্মরত, কখন কোথায় যাচ্ছেন। পরবর্তীতে সে তথ্যই পরিণত হতো রক্তাক্ত মিশনে। ইরানের নিরাপত্তা বিশ্লেষকদের মতে 2020 ও 2021 সালে যেসব পরমাণু বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তাকে হত্যার শিকার হতে হয়েছে, তার পেছনে ছিল ক্যাথরিনের সংগ্রহ করা তথ্য। 2021 সালের শেষ দিকে ইরানি গোয়েন্দারা তার গতিবিধি নিয়ে সন্দিহান হলে ক্যাথরিন দ্রুত ইরান ত্যাগ করেন। বিশেষজ্ঞদের মতে এটি কেবল একটি গুপ্তচর কাহিনী নয়, বরং নারীত্ব, সরলতা ও ধর্মীয় মুখোশকে পুঁজি করে একটি দেশের সামরিক কাঠামোকে ভেঙে ফেলার এক নজিরবিহীন দৃষ্টান্ত। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। এই মুহূর্তে বার্তাকক্ষ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শোভন শাহমিন দিশা এবং যুক্ত হচ্ছেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমদ। আপনাদের দুজনকে স্বাগত জানাই। আমি একটু মুন্সি ফয়েজ আহমদের কাছে যাওয়ার আগে একটু শোভন শাহমিন দিশা আপনার কাছ থেকে শুনে নিই। কিছুক্ষণ আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ব্রিফ করেছেন, তিনি কি বললেন এটা একটু সবশেষ তথ্যটা একটু আমাদেরকে জানাবেন। পাশাপাশি ইরানের ইউরেনিয়াম যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাহলে এটির রেডিয়েশন কতটুকু আসলে ছড়াতে পারে, বিপজ্জনক কতটুকু? জুয়েল, আপনাকে ধন্যবাদ। আমরা আসলে শুধু সকাল থেকেই না, আমরা বেশ কয়েকদিন ধরেই ইসরায়েল এবং ইরানের সংঘাতটি পর্যবেক্ষণ করছিলাম এবং ইরান এবং ইসরায়েল পাল্টাপাল্টি হামলার পরই আসলে আমরা শঙ্কার মধ্যে ছিলাম যে কখন যুক্তরাষ্ট্র ইরানের বুকে হামলা চালাতে পারে। এবং আজকে সকালে, রবিবার স্থানীয় সময় সকালে আসলে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। এ বিষয়ে সর্বশেষ আমরা দেখছিলাম ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি তিনি একটি সংবাদ সম্মেলন করেছেন, যেখানে তিনি যুক্তরাষ্ট্রের এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। যেখানে তিনি বারবার এই কথাগুলো উল্লেখ করেছেন যে যুক্তরাষ্ট্র এই হামলা চালানোর মাধ্যমে আসলে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছেন, জাতিসংঘ সনদের লঙ্ঘন করেছেন এবং এনটিপি লঙ্ঘন করেছেন, যেখানে যুক্তরাষ্ট্র নিজেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি স্থায়ী সদস্য। আপনি জানেন যে এই হামলায় ইরানের
যুক্তরাষ্ট্র তাদের সংবাদ সম্মেলন বর্তমানে একটি সংবাদ সম্মেলন চলছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, এবং মার্কিন প্রেসিডেন্ট যে সংবাদ সম্মেলনের কথা বলছিলেন সেখানে বারবারই বলা হচ্ছিল যে ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করা হয়েছে। যদিও এর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। তারা বলছে যে যুক্তরাষ্ট্র যেভাবে দাবি করছে যে তাদের পারমাণবিক স্থাপনা ধ্বংস করা হয়েছে তার আসলে তেমনটি নয়। যতটুকু ধ্বংস করা হয়েছে তা 3টি পারমাণবিক স্থাপনার কিছু মাত্র, এবং ইরানের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র যে হামলা চালাবে তার আজ কিছুটা জানতে পেরেছিল ইরান, এবং তাদের সতর্কতামূলক অংশগ্রহণ হিসেবে তারা পারমাণবিক স্থাপনা থেকে গুরুত্বপূর্ণ রসদ তারা আগেই সরিয়ে ফেলেছিল, যার কারণে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর তেমন কোনো ক্ষতি যুক্তরাষ্ট্র করতে পারেনি। জি দিশা, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনার পিছনে টেলিভিশনে দেখতে পাচ্ছি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্ভবত ব্রিফ করছেন, এবং তারা যে কথাগুলো বলবেন সেগুলো হয়তো পরবর্তী খবরে আপনার মাধ্যমে আমরা জানতে পারবো। মুন্সি ফয়েজ আছেন আমাদের সঙ্গে, আপনাকে স্বাগত জানাই। মুন্সি ফয়েজ, আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছেন, মহাসচিব, জাতিসংঘ মহাসচিব উষ্মা প্রকাশ করেছে, এত কিছু থামানো যাচ্ছে না ট্রাম্পকে। আবার শুনলাম ট্রাম্প অভিশংসনের মুখেও পড়তে পারে। মানে আসলে কোন দিকে যাচ্ছি আমরা? এই তো মার্কিন যুক্তরাষ্ট্র যদি আমরা বড় দাগে ধরি তো সবসময় এগুলোই করে এসছে। তারা কারো ধার ধারে না, যা ইচ্ছা তাই করতে পারে। এবং বিশেষ করে যখন এটা ইসরায়েলকে সমর্থন দেওয়ার বিষয় হয়, ইসরায়েলের সব রকমের অন্যায়ের প্রশ্রয় দেওয়ার ব্যাপার হয়, তখন কোনো রকমেরই কোনো বাধা মানে না। আগে যাই কিছু বলে থাকুক বা তাদের আইন কানুনে যাই কিছু বলুক, আন্তর্জাতিক আইনে যাই কিছু বলুক, ইসরায়েলকে প্রশ্রয় দেওয়ার ব্যাপারে, ইসরায়েলকে সমর্থন দেওয়ার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো আইন কানুনের ধার ধারে না। তারা সবকিছু আইন ভঙ্গ করতে রাজি আছে এবং বারবার মিথ্যা দোষ দিয়ে ইরানের উপর আক্রমণ চালানো হচ্ছে। এটা নতুন নয়, এর আগেও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে এরকম আক্রমণ চালিয়েছিল, এবং তখন কিন্তু না, সেটা হচ্ছে এর আগে ছিল ইরাকে তারা করেছিল, এবং তখন যুক্তরাজ্যের আরেকজন প্রধানমন্ত্রী তখন মার্কিন যুক্তরাষ্ট্রকে বড় করে সমর্থন দিয়েছিল। এবারে যেমন কিয়ার স্টারমার সমর্থন দিচ্ছেন যুক্তরাষ্ট্রকে। কিন্তু আমরা সবাই জানি যে এগুলো সব মিথ্যার উপরে, কারণ ইরানের এমন কেউ প্রমাণ করতে পারেনি এখন পর্যন্ত। আইএইএ, মার্কিন যুক্তরাষ্ট্র সবাই নানান রকমের চেষ্টা করে যে ইরান কোনোভাবে কি বলে পারমাণবিক অস্ত্রশস্ত্র তৈরি করার চেষ্টা করছে, এরকম কোনো প্রমাণ কেউ দিতে পারেনি, মেলেও নি। এবং বারবার ইরান বিভিন্ন রকমের ছাড় দিয়েছে। তাদের যে সক্ষমতা আছে, যে পরিমাণ তারা ইউরেনিয়াম এনরিচমেন্ট করতে পারে, সেটা না করে তারা অনেক নিচু স্তরে এনরিচমেন্ট করতে রাজি হয়েছে, সম্মত হয়েছে। তারা তাদের যে এনরিচড ইউরেনিয়াম যেটা আছে সেগুলোকে, প্রক্রিয়াজাত ইউরেনিয়াম যেটা আছে সেটা বিদেশে অন্য মিত্রদের হাতে জমা রেখেছে, নিজেরা রাখছে না। এত কিছুর পরেও তাকে মার খেতে হচ্ছে বারবার এটাতে, এবং তার উপরে দোষ চাপানোর চেষ্টা করা হচ্ছে যে ইরানের কারণে এইসব যুদ্ধ বিগ্রহ হচ্ছে, ইরান শান্তি ভঙ্গ করছে। আসলে কিন্তু সবসময় এটা ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র এরাই সবসময় করে আসছে। সবাই জানি আমরা যে তারা দোষী, কিন্তু আমাদের করবার কিছু নেই, আমাদের খালি নীরব দর্শক হয়ে থাকা। এবং এমনকি অনেক ইউরোপিয়ান দেশ, মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক আইন প্রণয়নকারী এবং অন্যান্য নেতৃবৃন্দ, তারাও কিন্তু এটা নিন্দা করছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পদক্ষেপ। ট্রাম্প নিজেই একবার ঘোষণা দিয়ে যে সেই আক্রমণ করবে, তারপর নিজে আবার 2 সপ্তাহ সময় নেওয়ার কথা বলেছে। তার মানে তার নিজের মনের মধ্যে সন্দেহ আছে যে এটা ঠিক করছে না। সন্দেহ না, সে ঠিক ভালোভাবেই জানে, কিন্তু তারপরেও সে এখানে বাধ্য হয়েছে ইসরায়েলের চাপে এই কাজটি করতে, কারণ তারা ইসরায়েলের কাছে একেবারে বিক্রি হয়ে আছে। এখন যেটা মানে মার্কিন যে ডেমোক্রেটরা যেটা বলছেন যে ইমপিচমেন্টের মুখে পড়তে পারেন কংগ্রেসের অনুমোদন ছাড়া এরকম হামলা চালানোর জন্য। ইমপিচমেন্টের মুখে পড়লেও তো এবার মনে হয় খুব একটা সুবিধা করতে পারবে না ডেমোক্রেটরা, কি বলেন? না, এক তো তাদের শক্তি কমে গেছে অনেক, আর ইমপিচমেন্টের ব্যাপার তো আরেকবার হয়েছে। এই একই প্রেসিডেন্টের বিরুদ্ধে ইমপিচমেন্টের কার্যক্রম করেছে, কিন্তু তাকে তো শেষ পর্যন্ত ইমপিচ করতে পারে নাই, তাই না? মানে তাকে পদত্যাগ করতে বাধ্য করতে পারে নাই বা তার পদচ্যুত করতে পারে নাই। আবারও ইমপিচমেন্টের মাধ্যমে যেতে পারে তারা, কিন্তু তাতে যে খুব ফল হবে তা নয়। কিন্তু এটা থেকে একটা জিনিস প্রমাণিত হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক সংযোগটা কি হারিয়ে ফেললাম? একটু অপেক্ষা করি।
মুন্সি ফয়েজ, যদি আপনি শুনে থাকেন, সম্ভবত কারিগরি কোনো রকম ত্রুটি হয়েছে, সে কারণে আমরা সংযোগটা হারিয়ে ফেলছি। একটু চেষ্টা করলাম, অপেক্ষা করলাম, কিন্তু মুন্সি ফয়েজকে আর রিচ করতে পারছি না, সম্ভবত পারলাম না রিচ করতে। তারপর ধন্যবাদ জানিয়ে রাখি। প্রস্তাবিত বাজেটে প্রদর্শিত আয় বৈধ করার সুযোগ হয়েছিল সমালোচনার মুখে, তা অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ ছিল সমালোচনার মুখে, তা বাদ দিয়েছে অন্তর্বর্তী সরকার। এই পরিবর্তন এনে 2025-26 অর্থ বছরের বাজেট অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রস্তাবিত বাজেটের তুলনায় 10,000 কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে চূড়ান্ত বাজেটে। রবিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা জানান, ব্যক্তি কর আদায় করাই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জুলাই আন্দোলনের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ ছিল নীতির সঙ্গে সাংঘর্ষিক। এ নিয়ে অনেক সমালোচনার পর সে সুযোগ সীমিত করার কথা জানালেন অর্থ উপদেষ্টা। রবিবার উপদেষ্টা পরিষদে বাজেট অনুমোদনের পর সচিবালয়ে সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা দাবি করেন, বাজেটে কালো টাকা সাদা করার অবাধ সুযোগ থাকছে না। আপনার অপ্রদর্শিত আয়ের আমরা একটা সুযোগ দিয়েছিলাম। সব টাকাই কিন্তু কালো টাকা না, অপ্রদর্শিত আয় আছে। সবাই কিন্তু কালো টাকা বলেন, এটা কিন্তু মিসনোমার। প্রথমত একটা ঢালাই ছিল 15 বছরের সাথে, আমরা আসার পরপরই বাদ দিয়ে দিই। সেকেন্ড যেটা ছিল যে আমরা বলেছি যে একটু ভ্যালুয়েশন বেশি করে দেব, সেটা আমরা বলেছি আর দরকার নয়, ওটা একদম কমপ্লিটলি এটা আমরা প্রত্যাহার করে নিয়েছি। চূড়ান্ত বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে সামাজিক নিরাপত্তায়। এ খাতে 10,000 কোটি টাকা বাড়িয়ে বরাদ্দ করা হয়েছে 91,297 কোটি টাকা। আমাদের পারফরমেন্স সবার সম্মিলিত, ব্যবসায়ী বলুন, ইন্ডিভিজুয়াল বলুন, অত্যন্ত সন্তোষজনক না হলে এটা আশ্বস্ত। অর্থ উপদেষ্টা জানান, কিছু ক্ষেত্রে মূল্য সংযোজন কর বা ভ্যাট 7.5% থেকে কমিয়ে করা হয়েছে 2%, আর এতে কমবে জ্বালানি তেলের দাম, কমবে বিউটি পার্লার সামগ্রী, হার্টের রিং ও চোখের লেন্সের দর। এবং যেগুলো নীতিগুলো নিচ্ছি মোটামুটি কিন্তু দেশে, আমার মনে হয় আপনারা কিছুটা অ্যাপ্রিসিয়েট করেন, হয়তো পুরোপুরি করেন না। আপনার গ্লাসের অর্ধেকটা দেখেন, আর বলে অর্ধেকটা পানি থাকলে আরও ভালো হতো। অর্থ উপদেষ্টার প্রত্যাশা, এবারে জিডিপি প্রবৃদ্ধি হবে 5.5% হারে। জানান, মেগা প্রকল্প না থাকায় নতুন বাজেটে বাদ পড়েছে অনেক প্রকল্প। ফাইনালি জিডিপি আমরা 5.5 প্রক্ষেপণ করেছি, তাই না? 5.5। ইনফ্লেশনটা আমরা ভেবেছি যে বেশ কমে যাবে, কিন্তু আমরা ভাবছিলাম যে নেক্সট জুনের মধ্যে 6.5, 6.5। অর্থ উপদেষ্টা জানান, নতুন বাজেটে আয়কর আদায় করাই হবে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। আর ইনকাম ট্যাক্সের দিকটা হলো আমাদের এখানে একটা বড় একটা চ্যালেঞ্জ। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। জিনিসপত্রের দাম বা মূল্যস্ফীতি কমানোর জন্য অন্তর্বর্তী সরকারের বাজেটে কার্যকর কোনো কৌশল নেই বলে মনে করে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। তাদের মতে, নতুন বাজেটে পূরণ হয়নি জুলাই বিপ্লবকে ঘিরে সৃষ্টি হওয়া সংস্কার আকাঙ্ক্ষাও। সকালে রাজধানীর গুলশানে একটি হোটেলে সংলাপে বাজেট নিয়ে হতাশা প্রকাশ করেন বক্তারা। আওয়ামী লীগ সরকারের কৌশল ও কাঠামোর মধ্যে থেকেই 2025-26 অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট তৈরি করেছে অন্তর্বর্তী সরকার। গবেষণা প্রতিষ্ঠান সিপিডির অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের বাজেট নিয়ে তাই প্রকাশ পেল কেবলই হতাশা। বাজেট উচ্চ কণ্ঠে ভিশন দিচ্ছে না। There is nothing new, there is no departure from tradition. দেখতে হবে যে কাটগুলো কোথায় হয়েছে আর এক্সপেন্ডিচার বেড়েছে কোথায়। আমি বলবো যে এটা মন্দার অভিমুখে যাত্রা করবে। বাজেট নিয়ে খুশি নন বেসরকারি খাতের উদ্যোক্তারাও। তাদের অভিযোগ, শিল্পের বিকাশ হয় এমন নীতি নেই বাজেটে। করলেন লুট আর কম্পেনসেট করছি আমরা। ইন্টারেস্ট রেট তো হাই আমাদের। আপনার কই একটা ব্যাংকের কর্মকর্তা তো এখন পর্যন্ত জেল হয়নি, একটা গ্রাহকেরও জেল হয় নাই। কর্মসংস্থান হয় এমন উদ্যোগ বা নীতিও নেওয়া হয়নি। উল্টো নিম্ন ও মধ্য আয়ের মানুষের ওপরই বাড়ানো হয়েছে করের বোঝা। কম যাদের আয় তাদের উপরে কিন্তু করের যে ইনসিডেন্সটা, আপাতনটা বেশি পড়বে উচ্চ আয়ের চাইতে। বিশ্লেষক ও রাজনীতিবিদরা বলেন, অরাজনৈতিক সরকার হিসেবে পুরো বাজেট কাঠামো সংস্কারের যে সুযোগ বর্তমান সরকার পেয়েছিল
তা কাজে লাগানো যায়নি। আমাদের কিন্তু একটা বড় আকাঙ্ক্ষা ছিল যে এটা একটা ব্যতিক্রমী বাজেট হবে, যেখানে নাকি ওই দুষ্ট চক্র থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। গতানুগতিক থেকে বেরিয়ে এসে যে নতুন কিছু দেয়া, সেই জায়গাটাতে আমরা একটা ঘাটতি দেখলাম। এটা অত্যন্ত দুঃখজনক। বক্তারা বলেন, অরাজনৈতিক সরকারের পক্ষে আমলাতন্ত্রকে ভাঙা কঠিন। এটা ভেঙে যদি যেতে চাই, ইটস এ পলিটিক্যাল ইনিশিয়েটিভ। ওই 4 জন ইকোনমিস্ট দিয়ে হবে না ওখানে। এ সময় অভিযোগ করা হয়, সরকার এতদিন পরেও হয়রানি মামলা বন্ধ করতে ব্যর্থ হয়েছে। গায়েবী মামলার যে সংস্কৃতি, এটা কিন্তু এন্টায়ার বিজনেস ওয়ার্ল্ডকে এক ধরনের অনিশ্চয়তার গভীর ইয়ের মধ্যে ফেলে রেখেছে। নাগরিক সমাজের কোনো কথাই কানে নিচ্ছে না অভিযোগ করে সরকারকে চাপে রাখার পরামর্শও দেন বিশ্লেষকরা। আই ফিল দ্যাট আমাদের রেগে যাওয়ার সময় হয়েছে, যে রাগের মাধ্যমে সমাজ পরিবর্তন করতে হয়। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। আমাদের সঙ্গে বার্তাকক্ষ থেকে যুক্ত হচ্ছেন ডেপুটি চিফ রিপোর্টার মুস্তফা মাহবুব। মুস্তফা মাহবুব, যেটি ওই যে কালো টাকা সাদা নিয়ে একটু পরিষ্কার হতে চাই আপনার কাছে, আসলে কি সালাউদ্দিন আহমেদ বলছেন নাই, আমরা বলছি শর্ত সাপেক্ষে আছে, বিষয়টা কি? প্রথমে আসলে এর প্রেক্ষাপটটা একটু বলতে হবে। এর আগের মানে চলতি যে অর্থ বছরের বাজেটটি যেটি চলছে 2024-25 অর্থ বছর, যে বাজেটটি আসলে আওয়ামী লীগ সরকার দিয়ে গিয়েছিল, আপনার মনে আছে হয়তো, সেই বাজেটে আমরা দেখেছিলাম যে বিনা শর্তে বা বিনা প্রশ্নে 15% কর দিয়ে, মাত্র 15% কর, অর্থাৎ আপনি যে 100 কোটি টাকা যদি সাদা করতে চান, আপনি সরকারকে মাত্র 15 কোটি টাকা কর দেবেন। এর বিনিময়ে সরকার যেটি আপনাকে করবে, কোনো ধরনের প্রশ্ন ছাড়াই এই টাকাটি বৈধ হিসেবে স্বীকৃতি দেবে। সেই সুযোগটি আমরা দেখেছিলাম অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর এটি কিন্তু স্থগিত করেছিল। কিন্তু যখন নতুন যে বাজেটটি আমরা দেখলাম, প্রস্তাবিত বাজেট, সেখানে আবার ফ্ল্যাট কেনার ক্ষেত্রে অথবা নিজ জমিতে বাড়ি নির্মাণের ক্ষেত্রে এই অপ্রদর্শিত অর্থ, বা যেটিকে আমরা কালো টাকা বলি, কারণ এটিকে আসলে আলাদা করা খুব কঠিন, সেই সুবিধাটি কিন্তু রাখা হয়েছিল 10% বাড়তি কর বা 10% কর পরিশোধের শর্তে। বাড়তি নয়, এটি 10%, মাত্র 10% কর যদি আপনি দিতেন, তাহলেই এই অর্থটি সাদা হয়ে যেত বা বৈধ হয়ে যেত। অর্থাৎ কারো কাছে যদি ধরেন 100 কোটি টাকা আছে, উনি ফ্ল্যাট কিনলেন বা বাড়ি নির্মাণ করলেন, সেটি দেখিয়ে আসলে 90 কোটি টাকায় উনি সাদা করে ফেলতে পারতেন। এই যে অবাধ সুযোগটি, বিনা প্রশ্নের যে সুযোগটি, সেটি কিন্তু সরকার প্রত্যাহার করলো, কারণ এটি নিয়ে অনেক সমালোচনা হচ্ছিল। আর সুযোগ একেবারেই কি আসলে থাকছে না, বিষয়টি তা না। আসলে আমাদের যে আয়কর আইন, সেই আয়কর আইনে একটি সুযোগ কিন্তু আছে, যে আপনার যে অপ্রদর্শিত অর্থ সেটি যদি থাকে, সেই কর বর্ষে আপনার যে নিয়মিত কর, তার উপরে আরও বাড়তি 10% কর দিয়ে আপনি সেটি বৈধ করতে পারেন। তার ফলে যেটি দাঁড়ায়, এটির করের হার 27.5 বা 35, 35.5, 37 এই ধরনের একটা অঙ্কে গিয়ে কিন্তু দাঁড়ায়। সেই সুযোগটি আসলে স্বাভাবিক পর্যায়ে আয়কর আইনেই দেয়া আছে। মানে সেক্ষেত্রে ব্যাখ্যা দিতে হবে যে কেন, কোত্থেকে টাকাটা আসলো, সেই ব্যাখ্যার মুখে পড়তে হবে না। আমি একটু অন্য প্রসঙ্গে যাই, যেটি মানে সরকার বলছে যে এখানে ব্যক্তি কর আদায়টা বড় চ্যালেঞ্জ। দেখেন, গত 10 মাসে দেশে 27 থেকে 28 লক্ষ নতুন বেকারত্ব তৈরি হয়েছে, নতুন কাজের সৃষ্টি হয়নি, বিনিয়োগ নেই। যারা আয়কর দিতেন তারাও এখন সঞ্চয় ভেঙে ভেঙে চলছেন অনেকটা, কারণ মূল্যস্ফীতি ভয়াবহ অবস্থা। সেখানে আয়কর তো অবশ্যই একটা চ্যালেঞ্জ হবে, আয়কর আদায় করা। নিশ্চয়ই। আপনি কিছুক্ষণ আগেই আমরা যে প্রতিবেদনটি দেখলাম, যেমনটি সিপিডির যে আলোচনা অনুষ্ঠান, সেখানে বলা হয়েছে সরকার কিন্তু বাজেটের যে কাঠামো, সেই কাঠামোয় কিন্তু খুব বেশি পরিবর্তন আনেনি। গতানুগতিক যে কাঠামো, সেই কাঠামোর ওপর দাঁড়িয়েই কিন্তু এই বাজেটটি প্রণয়ন করেছে। সেটিরই একটি বলা চলে যে বহিঃপ্রকাশ বা ইঙ্গিত কিন্তু আমরা দেখি কর কাঠামোর ক্ষেত্রে। আপনি দেখুন, এই সরকার, যারা আছেন এই সরকারে, তারাই যখন 1 বছর 1.5 বছর আগেও কিন্তু মূল্যস্ফীতি নিয়ে, জনগণের বা নিম্ন বা করমুক্ত আয়সীমা নিয়ে নানান সময় সমালোচনা করেছেন। অথচ তারা যখন এখন নীতি প্রণয়নের সঙ্গে যুক্ত হলেন, তারা কিন্তু সেই জায়গাটিতে হাত দিলেন না। 3,50,000 টাকা ন্যূনতম আয়ের ওপরে যে কর মুক্ত আয়ের যে সীমা, সেটি 3,75,000 টাকা করার কথা তারা বললেন, কিন্তু সেটি কার্যকর হবে পরের অর্থ বছর থেকে।
তার মানে বলা চলে যে যে বিশ্লেষক হিসেবে বা টেবিলের অপর প্রান্তে যখন ছিলেন, যে বক্তব্যগুলো তারা দিতেন, এখন ক্ষমতার চেয়ারে বসে আসলে সেই বক্তব্যের সঙ্গে তাদের নিজেদের বক্তব্যের সঙ্গে আসলে নীতিটা খুবই সাংঘর্ষিক হচ্ছে। সেই সমালোচনাটা কিন্তু বিশ্লেষকরাও করছেন এবং ব্যবসায়ী মহল বা এই সরকারের বা বাজেটের যারা অংশীজন তারাও কিন্তু এই একই সমালোচনাই করছেন। আজকের আলোচনায় হোসেন জিল্লুর রহমান যেটি বললেন, এই গায়েবী মামলা, আপনি আরও খুব ভালো বলতে পারবেন আমার চেয়েও। ধরেন আগের যে সময়ের ব্যবসায়ী কোনো কারণে বাধ্য হয়েও আওয়ামী সরকারের কারোর সাথে ছবি আছে, সেটি দেখেও কিন্তু তাদের নামে মামলা হচ্ছে। হয়তো ভালো ব্যবসায়ী, কিন্তু ওই একটা ছবি ছিল বা কোথাও একটা অনুষ্ঠানে গিয়ে হয়তো কথা বলেছেন বা একটু গায়েবী মামলা দেওয়া হচ্ছে, বলা হচ্ছে আপনি আওয়ামী লীগের সহযোগী ছিলেন। এরকম করলে তো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে তারা চলে যাবে ভাই। শুধু ব্যবসায়ী নয়, আমি আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি, শুধু ব্যবসায়ী নয়, আসলে একটি চক্র তৈরি হয়েছে যারা মানুষকে বা সাধারণ মানুষকে, অথবা আপনি যেটি বললেন যে আওয়ামী লীগ বা ক্ষমতার কাছাকাছি বা সে সময় যারা চলতেন তাদের সঙ্গে সম্পর্ক ছিল, সেটি সুসম্পর্ক বা স্বাভাবিক সম্পর্ক যাই বলি না কেন, সেটিকে ব্যবহার করে তাদেরকে জিম্মি করছে। যে উদাহরণটি ডক্টর হোসেন জিল্লুর রহমান দিয়েছিলেন, এক ব্যক্তির কথা উনি বলছিলেন যাকে সাম্প্রতিক সময়ে, এটি জুলাই আগস্ট বা তার পরবর্তী নয়, তিনি যেমনটা দাবি করেছেন যে সাম্প্রতিক সময়ে একটি মামলায় তাকে আসামি করা হয়েছে, যিনি সেখানে 95 নম্বর আসামি। এই মামলার 1, 2, 3 নম্বর আসামি হয়তো সাবেক প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ চিহ্নিত বা যাদের কথা বলা হচ্ছে ওই সময় যারা সরকারের দায়িত্বে ছিলেন তারা, কিন্তু শেষের দিকে আপনি দেখেন 50-এর পরে বা 95 নম্বর আসামি করেও তাকে হয়রানি করা হচ্ছে। এবং যেটি আসলে কেউ বলছে না, বাস্তবতা হচ্ছে এই মামলায় যখন আসলে তার নাম দেয়া হচ্ছে, তারপরে তাকে এক ধরনের ভয়ভীতি দেখিয়ে তার কাছে নানান রকম অর্থ আদায় অথবা নানান রকম অনৈতিক সুবিধা বা জিম্মি করে অনৈতিক সুবিধা নেয়ার যে সংস্কৃতি, সেটি কিন্তু এই সরকার ঠেকাতে পারেনি। ঠিক এই কথাটাই আসলে হোসেন জিল্লুর রহমান বলছিলেন। রাইট, অনেক ধন্যবাদ মোস্তফা আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। রাজধানী হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিচারিক স্বাধীনতা এবং দক্ষতা বিষয়ক এক জাতীয় সেমিনারে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। Honorable guest, honorable ambassadors, high commissioners, I feel very privileged to be here today. The very reason that I explained, this is where it all begins. If we cannot get this right, rest of it will not come right. So let's make sure we make it right. Particularly timely and significant, as I explained, as it has been convened during a pivotal period of reform. Every nation awaits a moment of transformation to mark a new beginning. Our moment. We want to redress the past anarchies, maladministration, despotism, and authoritarianism, and to set the country on a path of good governance and rule of law. Such moments are not engineered. They are the product of organic popular urge to dismantle establishments. জাতীয় একটি সেমিনারে কথা বলছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যাচ্ছি পরের খবরে। বিগত 3টি জাতীয় নির্বাচনে অনিয়ম, কারচুপি ও সংবিধান লঙ্ঘনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনারদের আসামি করে মামলা করেছে বিএনপি। মামলায় মোট আসামি 24 জন। এর মধ্যে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক 4 আইজিপিও।
2014, 18 ও 24 সালের ভোট পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার, আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য, এনএসআই, ডিজিএফআই, এসবি প্রধান সহ প্রশাসনিক দায়িত্ব পালনকারীদের বিরুদ্ধে অবশেষে মামলা হলো। অভিযোগ, এসব নির্বাচনে কারচুপি, অনিয়ম, সংবিধান লঙ্ঘন। রবিবার বেলা 11:15টার দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলাটি দায়ের করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খান। অভিযোগ, সাংবিধানিক প্রতিষ্ঠানে থাকার পরও ভয়ভীতি দেখিয়ে ভোট সম্পন্ন করেন এবং জনগণের ভোট ছাড়াই প্রার্থীদের বিজয়ী করেন তারা। দিনের ভোট রাতে করে নিজেকে প্রধানমন্ত্রী দাবি করেছেন শেখ হাসিনা। 14 সালে এবং 2018 সালে 2024 সালে যারা তৎকালীন আপনার প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনার ছিলেন, বিভিন্ন সংস্থার এনএসআই, ডিজিএফআই সহ আপনার এসবি প্রধান সহ যে সমস্ত সংস্থার প্রধান ছিলেন, তারা সহ সম্মিলিতভাবে একটি আপনার নির্বাচন করেছে, প্রহসন নির্বাচন, যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক যে স্বৈরশাসক যে দিনের ভোট রাতে করে প্রধানমন্ত্রী দাবি করেছে, তার বিরুদ্ধে সহ আমরা একটি মামলার এজাহারের কপি নিয়ে এসেছি। মামলার বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। অভিযোগকারীর দৃষ্টিতে সাংবিধানিক প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও তারা সেই দায়িত্ব পালন না করে ভয়ভীতি দেখিয়ে ভোট সম্পন্ন করা এবং জনগণের ভোট ছাড়া প্রার্থীদেরকে বিজয়ী করা এবং সংসদে ভোটে বিজয়ী ঘোষণা করা, যেটা তাদের দৃষ্টিতে, অভিযোগকারীর দৃষ্টিতে আইনত দণ্ডনীয় ছিল, সেই সমস্ত অপরাধের একটা ফিরিস্তি নিয়ে অভিযোগ দায়ের করেছে। আমরা অভিযোগ পর্যালোচনা করে মামলা রেকর্ড করব। এর আগে সকাল 10টায় নির্বাচন কমিশন ভবনে অভিযোগের একটি কপি জমা দেন প্রতিনিধি দলের সদস্যরা। ওই 3 নির্বাচন নিয়ে তদন্ত করতে এরই মধ্যে কমিটি গঠনে অন্তর্বর্তী সরকার উদ্যোগ নিয়েছে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের আবেদন করার সময় শেষ হলো আজ। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নিবন্ধনের জন্য আবেদন জমা দিয়েছে। গত 10 মার্চ নতুন দলের নিবন্ধনের জন্য আবেদন চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করে ইসি। প্রথমে আবেদনের শেষ সময় ছিল 20 এপ্রিল। বিভিন্ন দলের অনুরোধে আবেদনের সময় 22 জুন পর্যন্ত বাড়ানো হয়। এ সময়ে 65টি দল নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করেছে। এর বাইরে 46টি দল নিবন্ধনের আবেদন জমা দেওয়ার সময় বাড়ানোর অনুরোধ জানিয়ে ইসিকে চিঠি দিয়েছিল। এখন ইসিতে নিবন্ধিত দল আছে 50টি। সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে এনসিপি বিকেল 4টার দিকে নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন জমা দেয়। দ্বিতীয় প্রতীক হিসাবে আমরা রেখেছি কলম, তৃতীয় প্রতীক হিসাবে রেখেছি আমরা মোবাইল। তবে আমরা নির্বাচন কমিশনের কাছে এবং দেশবাসীর কাছে আবেদন রাখব, আমাদেরকে যাতে শাপলায় মনোনয়ন দেওয়া হয় এবং শাপলা মার্কার মাধ্যমেই জনগণের তাদের সরকার গঠন করে। আপনারা জানেন অধিকাংশ বাংলাদেশের মানুষ এনসিপির প্রতীক হিসাবে শাপলা চায়। জনগণের সেই পালসটা বুঝে আমরা আজকে নির্বাচন কমিশনে শাপলা প্রতীকের জন্য আমরা জমা দিয়েছি। সুনির্দিষ্টভাবে অনেকগুলো বিষয়ে একমতে পৌঁছানো না গেলেও রাজনৈতিক দলগুলো একটি জায়গায় আসতে পেরেছে, এমনটা জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। আর সংবিধানের মূলনীতি নিয়ে এর আগে আলোচনা হয়নি জানিয়ে ক্ষমতাকে ভারসাম্যপূর্ণ করতে আলাপ হচ্ছে জানিয়েছে রাজনৈতিক দলগুলো। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে আলী রিয়াজ বলেন, প্রধানমন্ত্রীর মেয়াদ, সংসদের উচ্চকক্ষ, রাষ্ট্রের মূলনীতি, নারী প্রতিনিধিত্ব নিয়ে অমীমাংসিত দিকগুলো আলোচনা হচ্ছে। এছাড়া প্রধানমন্ত্রী হিসেবে এক ব্যক্তি সর্বোচ্চ 10 বছর দায়িত্ব পালন করতে পারবেন এমন প্রস্তাবে অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছে। 3 দল ভিন্ন প্রস্তাব দিয়েছে। অন্যান্য বিষয়েও দ্বিমত নিয়ে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনার জন্য 2 দিনের সময় নিয়েছে। পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে ইতিবাচক পরিবর্তন ঘটছে জানিয়ে তাড়াহুড়া না করে আরও ঐক্য গড়তে কিছুটা সময় লাগলেও ঐকমত্য করতে চায় রাজনৈতিক দলগুলো। সর্বোচ্চ 10 বছর একজন ব্যক্তি তার জীবৎকালে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারেন, এই প্রস্তাব সর্বশেষ এসেছে। ইন দ্য হোল লাইফ টার্ম যে কোনো ব্যক্তি কোনোভাবেই 10 বছরের বেশি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না। প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, এটা পরবর্তী আলোচনা আছে। কাছাকাছি আসার অনেক সুযোগ তৈরি হয়েছে বলে সেটা আমরা লক্ষ্য করছি। তারপরেও আমি স্মরণ করিয়েছি যে আমাদের আসলে সুনির্দিষ্ট সময়ের মধ্যে যেহেতু কিছু বিষয়ে এক জায়গায় আসতে হবে, করতে হবে, সেই জন্য প্রত্যেকেই
যে মানসিকতার জায়গা থেকে আপনারা শুরু করেছেন সেটাকে আরেকটু শক্তিশালী করতে, সেটা হচ্ছে ছাড় দেওয়ার প্রয়োজন হবে। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের প্রথম কোনো মামলায় অভিযোগ গঠনের শুনানি শুরু হবে আগামী 29শে জুন। রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাজ সহ 6 জনকে হত্যা সহ সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় আজ এই আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে এই মামলায় পলাতক আসামি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 4 জনের পক্ষে ট্রাইব্যুনালের খরচে আইনজীবী নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। জুলাই আগস্টের গণ আন্দোলনের অন্যতম হটস্পট ছিল রাজধানীর চানখারপুর। ছাত্র জনতার আন্দোলন দমাতে পুলিশের ছোড়া গুলিতে মারা যান স্কুল শিক্ষার্থী সহ 6 জন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার শুরুর পর 25 মে ওই মামলায় 8 পুলিশ সদস্যকে আসামি করে অভিযোগপত্র দেয় প্রসিকিউশন। এর মাঝে কনস্টেবল সুজন সহ 4 অভিযুক্ত গ্রেফতার হলেও এখনও পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 4 জন। 3রা জুন পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল, কিন্তু ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। পত্রিকা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, পত্রিকা বিজ্ঞপ্তি ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। আগামী 29শে জুন এই মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে আগামী রবিবার। 8 জন আসামির 4 জন পলাতক, 4 জন হাজির আছেন, তাদের লয়াররাও ছিলেন। রবিবার পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রের খরচে আইনজীবী নিয়োগ দিতে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল নির্দেশ দেয় এবং আজকে স্টেট ডিফেন্স ট্রাইব্যুনাল নিয়োগ করবেন। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি নির্বাচিত সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকবেন।